সম্মানীয় প্রসূন মৈত্র মহাশয়, যিনি আজকে এই প্রোগ্রামটার মেইন অর্গানাইজার, এবং আত্মদ্বীপের আরেকটা বড় ভূমিকা আছে এই লড়াইয়ে। যেটা আত্মদ্বীপ করছে ওটা পরে বলবো, কিন্তু ইনি এই এনজিওর উনি চেয়ারম্যান, এবং মঞ্চে উপস্থিত আছেন শ্রীমান জয়দীপ সেন মহাশয়, কলকাতা হাইকোর্টের আইনজীবী, এবং যারা যারা অডিয়েন্সে আছে সকলকে নমস্কার জানাই। আজকে যেই দুটো বিষয়, এই দুটো আইনের ওপরে আমাকে বলতে বলা হয়েছে, দ্য ওয়াকফ ল আর ওবিসি রিজার্ভেশন। ওবিসি রিজার্ভেশন অনেক দিন ধরে চলছে, কিন্তু পশ্চিমবাংলায় রিসেন্টলি কিছু ডেভেলপমেন্টস হয়েছে, হাইকোর্টে ডেভেলপমেন্টস হয়েছে, এখন ওটা সুপ্রিম কোর্ট আছে। এই বিষয়টা পরে বলবো। আগে ওয়াকফ নিয়ে যেটা চলছে সেটা একটু আপনাদের সামনে রাখতে চাইব। যে অগস্ট মাসে আমাদের পার্লামেন্টে দুটো আইন ইন্ট্রোডিউস হয়। একটা হলো অ্যামেন্ডমেন্ট বিল, দি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা আমাদের অরিজিনাল আইন ছিল, দি ওয়াকফ ল, ওটাকে সংশোধন করার জন্য একটি আইন আনা হয়, একটি বিল আনা হয়। এবং আরেকটা তার সাথে আনা হয় মুসলমান ওয়াকফ রিপিল বিল, যেটা অরিজিনাল যেই ওয়াকফ এটা ছিল, যেটা অ্যান্টিডেটেড, আউটডেটেড, ওটাকে রিপিল করার জন্য। তো এই দুটো যে আনা হয়, এর ওপরেই অনেক তর্ক বিতর্ক আমরা দেখছি। ভারতবর্ষে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে আরো বিশেষভাবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে কেন বিশেষভাবে শুরু হয়েছে সেটা আমাদের আলোচনার বিষয়। প্রথমেই বলবো, আইন যেটা ছিল, it destroys the secular framework of our country. আমাদের মহান দেশ is a secular country. আইন যা ছিল, it destroys that framework. আজকে সংশোধন করে যে বিষয়গুলো আনা হচ্ছে, যে প্রভিশনগুলো আনা হচ্ছে, আমার মতে it protects the secular framework. কিন্তু এটা কারুর পছন্দ না। এমনও রাগ হয়ে যাচ্ছে, আমরা দেখছি যে বোতলও ভাঙা যাচ্ছে এর জন্য। এটা আপনারা হয়তো সবাই দেখেছেন টিভির পর্দায়, এতে বোতলও ভাঙা হচ্ছে। ওয়াকফ মানে কি? হোয়াট ইজ দ্য ওয়াকফ? আমরা প্রচুর শুনেছি, এটা মানে কি? এর প্রপার্টি যেটা ভেস্ট ইন আল্লাহ। একবার যদি কোনো প্রপার্টি ওয়াকফ ডিক্লেয়ার হয়ে যেত, ইট ইজ ইররিভার্সিবল, ওটা আপনি ফেরত দিতে পারবেন না। ইট ভেস্টস ইন আল্লাহ। ইটস এ পার্ট অফ মুসলিম ল। আবার বলি, ওয়াকফ ইজ এ পার্ট অফ মুসলিম ল। ইটস নট এ পার্ট অফ আওয়ার জেনারেল লস। এবং একবার যখন কারোর ওনারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, ওই ওনারশিপ ফেরত দেওয়া যাবে না। বহু বছর আগে যখন ইংরেজদের শাসন ছিল, প্রিভি কাউন্সিল ছিল, তখন তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল না, প্রিভি কাউন্সিল ছিল। প্রিভি কাউন্সিল একটা কেস গেছিল অন ওয়াকফ, whether it's valid। তখন প্রিভি কাউন্সিল বলেছিল, আর আমি ইংলিশটা পড়ছি, a perpetuity of the worst and most pernicious kind। মানে এমন একটা আইন যেটা পারপিচুইটিতে ইটস দ্য ওয়ার্স্ট অফ ইটস কাইন্ড। এটা প্রিভি কাউন্সিলের অবজারভেশন। কিন্তু তারপরে যা যা সরকার এসছে, যাই হয়েছে, এটা সংশোধন হয়নি, এটা চলেছে, অ্যাজ ইট ইজ চলেছে। এখন আমাদের সরকার, আমাদের যে সরকার এখন কেন্দ্রে আছে, লেড বাই সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনারা যে সংশোধনটা এনেছে, ওটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওটা প্রোটেক্ট করবে দ্য সেকুলার ফ্রেমওয়ার্ক অফ আওয়ার কান্ট্রি। আজকে মেইন ইস্যুস, ওয়াকফে যে মেইন ইস্যুস গুলো, যেটা ইজ অফ কনসার্ন, সাধারণ মানুষের জন্য ইজ অফ কনসার্ন হচ্ছে, যেটা আমি আগেই বললাম, ওয়াকফ ডিক্লেয়ার হয়ে গেলে রিভোক করা যায় না। আপনি ভেবে দেখুন, আপনি কোর্টেও যেতে পারবেন না। আগে যা আইন ছিল, ট্রাইব্যুনালের ডিসিশন ইজ ফাইনাল, দ্যার ইজ নো হাইকোর্ট আপিল, দ্যার ইজ নো সুপ্রিম কোর্ট আপিল। এটা আমরা ভাবতে পারি না।
এটাকে রাখার জন্য আজকে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। এটাকে রাখার জন্য আজকে পশ্চিমবাংলায় আমরা দেখছি পকেটে পকেটে আন্দোলন চলছে। একটা পার্টিকুলার কমিউনিটি যারা এখান থেকে বেনিফিট হচ্ছে, দে আর বেনিফিটিং ফ্রম দিস, ওরা চাইছে না, ওরা চাইছে না যে এর কোনো অ্যাপিল সিস্টেম হোক। এত বছর এইভাবে আমাদের প্রচুর প্রপার্টি দখল হয়ে গেছে। পার্লামেন্ট ওরা ডিমান্ড করেছে, বলছে পার্লামেন্ট ইজ ওয়াকফ প্রপার্টি। আমি আপনাদের কয়েকটা উদাহরণ দেব। তো বললাম জুডিশিয়াল ওভারসাইট, দেয়ার ইজ নো জুডিশিয়াল রিভিউ। আমাদের যেখানে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সংবিধানের আন্ডারে আজকে ওল্ড যেটা আইন, যেটা ওল্ড ল, বলছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঢুকতে পারবে না। আজকে বড় বড় উকিল পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে না সেটাই থাকুক। সংবিধান বিরুদ্ধ কথা এটা হচ্ছে পার্লামেন্টে, কিন্তু তারা নিজেদের সিনিয়র অ্যাডভোকেট বলছে, তারা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছে, তাও বলছে না আমাদের কোনো অ্যাপিল সিস্টেম চাই না। কেন? জাস্ট টু অ্যাপিজ আ পার্টিকুলার কমিউনিটি, disturb the constitutional secular framework, but to appease a particular community. এছাড়া আর কোনো আমি এর কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। আজকের দিনে এই যে ট্রাইব্যুনাল সিস্টেম, বিকজ there is no judicial review or judicial oversight, more than 41,000 cases, 41,000 WACF cases are pending in the tribunals. কোনো রায় নেই, কোনো ডিসিশন নেই। আর এই যে মেম্বার্স অফ দিস ট্রাইব্যুনাল, দে আর অল ফ্রম দ্য মুসলিম কমিউনিটি। এটাকেও সংশোধন করছে সরকার, এখানেও আপত্তি আছে। তো একটা আইনে একটা যদি অ্যাক্রস কমিউনিটিজ রিপ্রেজেন্টেশন হয় একটা ট্রাইব্যুনালে, এখানে এত আপত্তি কেন? এখানে এত আপত্তি কেন? সুপ্রিম কোর্ট যখন রাম জন্মভূমির রায় দিলেন, ওখানেও একজন মুসলিম জাজ ছিলেন, একজন জাস্টিস ছিলেন মুসলিম। আমাদের এটা মানতে হবে যে আমাদের ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে, সেকুলার ফ্রেমওয়ার্কে যখন কোনো কনস্টিটিউশনাল বডি কিংবা জুডিশিয়াল বডি নিজের রায় দেবে, দে উইল বি ব্যালেন্সড। কিন্তু এটা অপোজ করা হচ্ছে আজকে, বলছে না আমরা মানব না। আমি কয়েকটা আপনাদের উদাহরণ দিচ্ছি আমাদের দেশে, যেখানে কয়েকটা ফেমাস ল্যান্ডমার্ক ওয়াকফ গিয়ে বলছে এটা আমাদের, আমাদের দিয়ে দিতে হবে। একটা এগডা বলে একটা গ্রাউন্ড আছে ব্যাঙ্গালোরে, খুব ফেমাস বড় গ্রাউন্ড, ওটা ওয়াকফ কে বলছে ওটা আমাদের। কোন সালে কবে কে ডিক্লেয়ার করে গেছে না ওটা আমাদের, আপনি কিচ্ছু করতে পারবেন না। সুরত মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং, গুজরাতে সুরত মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং, ওয়াকফ কে বলছে এটা আমাদের, দিয়ে দিতে হবে। পার্লামেন্টে দাবি করেছে এটা আমাদের, দিয়ে দিতে হবে। একটা সোসাইটি আছে সুরতে, বলছে দিয়ে দিতে হবে। দ্বারকা, গুজরাতের দ্বারকা, আমরা দ্বারকা জানি আমাদের হিন্দুদের জন্য খুব মানে ঐতিহাসিক জায়গা, স্পিরিচুয়াল জায়গা। ওখানেও বলছে, ওখানে দুটো আইল্যান্ডের ওরা দাবি করেছে না দিস ইজ ওয়াকফ প্রপার্টি, এটা আমাদের দিয়ে দিতে হবে। কোনো চেকস এন্ড ব্যালেন্সেস নেই। এখন যখন এদের সংশোধন আনা হচ্ছে টু মেনটেন দিস চেকস এন্ড ব্যালেন্সেস, ভয়ঙ্কর ওটার অপোজিশন হচ্ছে। সো this is what is troubling the country today. আমি মনে করি these checks and balances are very very important. এই যে সার্ভে হয়, one of the checks and balance, এটা বোর্ডের থেকে সরিয়ে নিয়ে কালেক্টর লেভেলে দেওয়া হচ্ছে। এটা তো আপত্তি, কারণ যদি সরকার সার্ভে করতে শুরু করে, একটা কমিউনিটি হয়তো ভাবছে যে না আমাদের রিপ্রেজেন্টেশন সরে যাবে, আমাদের ইন্টারেস্ট ডিফিট হয়ে যাবে, and that is directly linked to some kind of electoral politics. তাই জন্য কিছু কিছু পলিটিক্যাল পার্টি তাদের সাপোর্ট করছে। একটা দেশে সেকুলার ফ্রেমওয়ার্ক বাঁচাবার জন্য ভোট ব্যাংক পলিটিক্স কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, আমি বলবো ইটস আ ভেরি স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স ইন আওয়ার কান্ট্রি। এটা হওয়া উচিত না। আমাদের প্রথম কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক হ্যাজ টু বি প্রোটেক্টেড, অ্যান্ড দ্য সেকুলার ফ্রেমওয়ার্ক অফ আওয়ার কান্ট্রি, এটা আম্বেদকর সাহেব আমাদের অথর অফ দি কনস্টিটিউশন, তিনি বলে গেছেন দ্যাট হ্যাজ টু বি প্রোটেক্টেড। বাট সামওয়্যার
for vested political interest, for electoral political gains, এগুলো বলা হচ্ছে to appease a particular community. আজকে যদি কোনো প্রপার্টি ডিক্লেয়ার হয়ে যায় ওয়াকফ, এটা আগের আইনে ছিল না, শুধু যেটা এনকোয়ারি কমিশন আছে, যেটা ট্রাইব্যুনাল ওরা ডিসাইড করতে পারবে, যে আইনটা আনা হচ্ছে সেটা ওটাকে সরিয়ে দিচ্ছে। আমি আগেই বললাম সার্ভে থেকে এটা কালেক্টরকে পাওয়ার দেওয়া হচ্ছে। আজকে যারা যারা অন্তত 5 বছর মিনিমাম 5 ইয়ার্স তারা ইসলাম প্রফেস করেছে, তারা ওয়াকফ ডিক্লেয়ার করতে পারবে, এই সংশোধনটা আনা হচ্ছে। এটাতেও আপত্তি হচ্ছে। আপনারা হয়তো টিভির পর্যায়ে দেখেছেন, তৃণমূল কংগ্রেসের একজন সিটিং এমপি তিনি বলেছেন আজকে যেখানে যে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকফ, ওটা ওয়াকফ ডিক্লেয়ার হয়ে যাবে। এটাই চাইছে, এটা চাইছে, বাট এটা আমাদের সেকুলার ফ্রেমওয়ার্কে, আমাদের দেশে এটা অ্যালাউ করা যাবে না। কারণ আমি মনে করি দিস অ্যামেন্ডমেন্ট যেটা সরকার প্রপোজ করেছে, যেটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের যাতে যে প্রপার্টিগুলো আছে বেআইনি ভাবে ফর ভেস্টেড ইন্টারেস্ট ফর পলিটিক্যাল গেইনস, যাতে এগুলো ডিক্লেয়ার না হয় ওয়াকফ। সরকার, কমিউনিটি লিডার্স, এমন না যে মুসলিম রিপ্রেজেন্টেশন থাকবে না, ট্রাইব্যুনালসে থাকবে, বাট along with other members also। আমাদের এক্সাম্পল হচ্ছে রাম জন্মভূমি জাজমেন্ট, যেখানে there was a মুসলিম জাজ, তাও it was a unanimous judgment। যদি আইন ঠিক থাকে then everyone will agree to that। আইনকে ঠিক থাকতে হবে। আমি মনে করি দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার পূর্ণ সমর্থন আমাদের অ্যাজ এ সোসাইটি করা উচিত, অ্যাজ ইন্ডিভিজুয়ালস করা উচিত। আমাদের দেশের যেই সেকুলার একটা ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে, সেটাকে বজায় রাখার জন্য। দিজ আর মাই ভিউজ অন দ্য ওয়াকফ। আমি ওবিসিতে একটু আসছি। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, আমাদের দেশে যেটা রিজার্ভেশন লজ, প্রথম রিজার্ভেশন লজ যখন শুরু হয়েছিল তখন একটা কমিটি হয়েছিল, দ্য কাকার কালেকার কমিশন। এরা কিছু রিপোর্ট দিয়েছিল, যারা প্রথম ডিফাইন করে যে হোয়াট আর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস প্রথম ডিফাইন করে, বাট দিস রিপোর্ট ওয়াজ রিজেক্টেড। তারপরে আসে মন্ডল কমিশন। মন্ডল কমিশন আপনারা শুনেছেন যে খুব ফেমাস কমিশন। মন্ডল কমিশন প্রথম রেকমেন্ড করে 27% রিজার্ভেশন for backward classes, for socially and educationally backward classes. মন্ডল কমিশন থেকে এভরিথিং ফ্লোস। তারপরে সুপ্রিম কোর্ট ওটাকে সংশোধন করে, সুপ্রিম কোর্ট গাইডলাইন্স দেয়। এবার ওয়েস্ট বেঙ্গলে খুব রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন, নিউজে কতটা আসছে জানি না, হাইকোর্টে একটা বড় রায় হয়েছিল। আর এই রায়টা বহু বছর ধরে লড়া হচ্ছে। 2011 সালে প্রথম পিটিশন, 2010 সালে প্রথম পিটিশনটা হয়েছিল, 14 বছর লাগলো এই পিটিশনে একটা ফাইনাল রায় আসার জন্য। and one of the petitioners before Calcutta High Court was, যার আমন্ত্রণে আজকে আমরা সবাই আছি, আত্মদীপ, যারা এটাকে চ্যালেঞ্জ করেছে যে পশ্চিমবঙ্গে ইললিগালি, বেআইনি ভাবে 77 classes were declared as OBCs। আর 77 classes থেকে মেজরিটি বিলং টু দ্য মুসলিম কমিউনিটি। হাইকোর্টের জাজমেন্টটা যদি নিখুঁত ভাবে দেখেন, 211 পাতার জাজমেন্ট। হাইকোর্ট বারবার, দেখুন, যখন অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যায়, আমাদের যে কনস্টিটিউশনাল পিলার্স আছে, অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যায়, আমরা তখন জুডিশিয়ারির উপরে ভরসা করি। আজকে আমরা নানান বিষয়ে দেখেছি, ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যখন আমরা আস্থা হারিয়ে ফেলি তখন কোর্ট আমাদের রেস্কিউতে আসে। আজকে এই জাজমেন্টটা যদি আপনারা দেখেন,
অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, একজন যে এই মাটিতে জন্মেছে, যে এখানে ফেরত এসছে, আপনারা ঘাবড়ে যাবেন কিভাবে হাইকোর্ট বলছে যে একটা পার্টিকুলার কমিউনিটিকে অ্যাপিজ করার জন্য আজকে এই আইনগুলো করা হয়েছে। আজকে হাইকোর্ট এগুলো সব বাতিল করেছে, অফকোর্স উইথ প্রসপেক্টিভ ইফেক্ট। যারা চাকরিতে আছে তাদের চাকরি ডিস্টার্ব করেনি, কারণ কি ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে। কিন্তু আমার সেখানে অ্যাজ আ লয়ার অবজেকশন আছে, আমি সেটাতে পরে আসছি। তো ব্যাকওয়ার্ডনেস, তারা ব্যাকওয়ার্ড, তারা ওবিসি, এটা আমাদের সংবিধানে বলা আছে। আর্টিকেল 15, আর্টিকেল 16 এর আন্ডারে এগুলো ডেফিনেশন দেওয়া আছে। এর ওপরে রিজার্ভেশন হবে, ডু ইউ কোয়ালিফাই অর নট। তো আলটিমেট ডিসিশন সরকারের, কারে কারে ক্লাসিফিকেশন যে কি হবে না হবে, বাট এটা ব্যালেন্স করার জন্য দ্য ন্যাশনাল ওবিসি কমিশন, NCBC, দ্য ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অ্যান্ড দ্য স্টেট কমিশন তৈরি করা হয়। ক্যালকাটা হাইকোর্টে যদি অ্যানালিসিস করেন জাজমেন্টটা, পরিষ্কারভাবে দেখতে পারবেন যে রাজ্য সরকার স্টেট কমিশনকে পাত্তাই দেয়। দে ওয়ার নট কনসাল্টেড। বরঞ্চ হাইকোর্ট বলে একটা জায়গায়, মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছিলেন, মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য একটা পার্টিকুলার কমিউনিটিকে, দ্যাট হ্যাজ টু বি দ্য মুসলিম কমিউনিটিকে খুশি করার জন্য আজকে 77 ক্লাসেস ওয়ার ডিফাইন্ড অ্যাজ ওবিসিস। আমাদের পশ্চিমবাংলায় এই চলছে। আজকে এই রায় সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ আছে, কিন্তু আজ অব্দি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। আজকে যারা যারা পিটিশনার ছিল তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে, তারা লড়ছে, কিন্তু আত্মদিন, আর আমি সাধুবাদ জানাবো, তারা এই ব্রেভারি দেখিয়েছে, দে হ্যাভ শোড দিস প্রিন্সিপল, তারা লড়ছে। আজকে আত্মদ্বীপ এমন একটা পিটিশন করেছে যে যখন হাইকোর্ট একদিকে বলছে এই 77 ক্লাসেস আর ইলিগাল, তার মানে 5 লক্ষ 10 লক্ষ চাকরি ইলিগালি দেওয়া হয়েছে, তাহলে চাকরিগুলো কেন প্রোটেক্টেড থাকবে? আজকে এই প্রশ্নই কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছে নিয়োগ দুর্নীতিতে গতকাল। আপনারা টিভির পর্যায়ে দেখেছেন। আমরা কি দেখলাম নিয়োগ দুর্নীতিতে? যার মার্কশিট নেই তাকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, যে ফেল করেছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো বিচারপতির কথা, আমার কথা না, প্রধান বিচারপতির কথা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কথা। সেই চাকরিগুলোকে চ্যালেঞ্জ করেছে আছে, যেই সাহস, যে ডিটারমিনেশন, আত্মদীপ সুপ্রিম কোর্ট দেখিয়েছে, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কোন ক্লাসকে ব্যাকওয়ার্ড ক্লাসিফাই করার জন্য সার্ভে দরকার। হাইকোর্ট বলছে মাত্র 5% সার্ভে করে তাদের ওবিসি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। আপনি ভাবতে পারছেন? তার মানে যাদের চাকরি পাওয়া উচিত আন্ডার রিজার্ভেশন, দে আর ডিপ্রাইভড সিলেক্টিভলি। একটা কমিউনিটিকে খুশি করার জন্য তাদের 77 রিজার্ভেশন দিয়ে দেওয়া হলো। দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। বাস্তব হাইকোর্টের রায় আছে এটা, যার আজ অব্দি সুপ্রিম কোর্ট স্থগিত করেনি। আমরা কোন রাজ্যে বাস করছি? তার মানে আমাদের কত চাকরি যারা লেজিটিমেটলি পেতে পারে তারা পেল না। প্যারা 29, সরি, পেজ 29, প্যারাগ্রাফ 6, আপনারা যদি জাজমেন্টটা দেখেন, এখানে অনেক লয়ার বন্ধুরাও আছে। অদ্ভুত একটা অবজারভেশন বাই দি ক্যালকাটা হাইকোর্ট, যে ন্যাশনাল কমিশন যখন কলকাতা হাইকোর্টে আর্গুমেন্টস করে, তারা বলেছে সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ ক্লাসেস that is in the state OBC list, মানে রাজ্য সরকারের যে ওবিসি লিস্টে সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ ক্লাসেস, they are actually convertees of Hindus. Convertees of Hindus. তার মানে এই কনভার্সন হচ্ছে, এই কনভার্সন হয়ে তাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে। This is how a particular vote bank is being protected in West Bengal. এটা আমার কথা না, এটা হাইকোর্টের কথা। রাজ্য সরকারকে বলবো যদি আপনারা যান, আপনারা সুপ্রিম কোর্ট কি করে দেখুন। এটা হাইকোর্টের কথা, আপনারা ভাবতে পারছেন? দুজন বিচারপতির জাজমেন্ট।
পলিটিক্যাল মাস্টার্স অ্যাপিজমেন্ট। সিএম একটা স্টেটমেন্ট করলেন ভোট ব্যাংক পলিটিক্স এর জন্য, ওটাকে রিজার্ভেশন করলেন। বারংবার 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 হাইকোর্ট বলছে নিজের জাজমেন্ট। প্যারাগ্রাফ 281, কমিশন মানে পুতুল, কোনো ভূমিকা নেই কমিশন, পুতুল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। নো সার্ভে, নো কনসালটেশন, ডিক্লেয়ার হয়ে গেল। আমি 309টা পড়ছি, প্যারাগ্রাফ 309টা একবার আপনাদের পড়ে শোনাচ্ছি। The reports of the commission adhere to a pattern that indicates the fact of the commission being wanted or directed to grant benefits to a particular community, namely the Muslim community. High Court কিন্তু কোনো কথা আটকায়নি, স্পষ্টভাবে বলছে কমিশনকে ইউজ করেছে রাজ্য সরকার to appease a particular community, namely the Muslim community. আর যখন এই রায়টা হয়ে গেছে, পকেটে 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 আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের আন্দোলন হচ্ছে। কারণ ওই ভয়টা আছে, যদি আজকে আত্মদ্বীপের পিটিশন অ্যালাউ হয়ে যায় কি হবে, ওই ভয়টা আছে আমরা তো ইলিগালি আর এই ক্লাসিফিকেশন গুলো নিতে পারবো না। তাদের খুশি করার জন্য তো এদের এক সময় করে দিল এই সরকার, এখন তো স্ট্রাইক ডাউন হয়ে গেছে। সরকার বড় বড় উকিল 60 জন 8 জন, কপিল সিব্বল, মানু সিংভি, কে না, হুজেফা আহমেদি, কে না দাঁড় করাচ্ছে, একদিনে হয়তো 1 কোটি টাকা খরচা করছে একটা ইয়ারিং এ। কেন? ওদের তো 10 লাখ ভোট চলে যাবে। 10 লাখ ভোট, 10 লাখ চাকরি বলে আমি বলবো 10 লাখ ভোট। আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, ফ্যামিলি লোকাল। এটা আপনারা লাইভ দেখবেন, 7 তারিখে মামলা আছে, এই মামলাতে আমিও দাঁড়াই। সুপ্রিম কোর্ট আজকাল লাইভ হয়, কোর্ট নাম্বার 2, আপনারা লাইভ দেখবেন রাজ্য সরকার কি আর্গুমেন্ট করছে আর কোর্ট কি বলছে। জজ সাহেবরা পরিষ্কার বলল রিলিজনের ওপরে আরক্ষণ হয় না, রিজার্ভেশন হয় না, যেটা বারংবার কলকাতা হাইকোর্ট বলছে। পশ্চিম বাংলা যেটা হয়েছে পিওরলি অন রিলিজন টু অ্যাপিজ আ পার্টিকুলার কমিউনিটি। আজকে আমাদের দেশে সেকুলার ফ্রেমওয়ার্কে কেন ওয়াকফ বোর্ড হবে, কেন এইভাবে রিজার্ভেশন হবে, এটা নিজেদের মানমানি করা, এটা একটা পার্টিকুলার অ্যাপিজমেন্ট পলিসি only for electoral gains, nothing else. আজকে আমার শেষ করার আগে একটা লাস্ট প্যারাগ্রাফ আমি পড়ে দেবো, প্যারাগ্রাফ 332 অফ দ্য হাইকোর্ট জাজমেন্ট, যেটা আমার খুব মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। and this really sums up যে আমাদের পশ্চিম বাংলায় কি চলছে এবং কলকাতা হাইকোর্ট কিভাবে পশ্চিমবাংলা এই সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে ভৎসনা করলো এবং তাদের ভিউজ কি, যে আমাদের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছে। হাইকোর্ট বলছে this court is of the view that 77 classes of Muslims as backward is an affront to the Muslim community. এটা মুসলিম সমাজকেই অপমান করা হয়েছে, কারণ কি তোমরা এটা করেছো কোনো আইন না মেনে, তাই জন্য আজকে এগুলো স্ট্রাইক ডাউন করা হয়েছে। ওই কমিউনিটিটাকে ইউজ করা হয়েছে ফর ভোট ব্যাংক পলিটিক্স। ইটস অ্যান affront to that community. The said community has been treated as a commodity for political ends. মানে আমরা বাজারে যে কিনতে যাই, এই মুসলিম কমিউনিটিটাকে ইউজ করা হয়েছে, বাজারে যেমনি জিনিস কেনা হয় অমনি। ইটস এ কমোডিটি। আপনারা ভাবতে পারছেন এটা হাইকোর্টের অবজারভেশন। Identification of the classes in the said community as OBCs for electoral gains. আমরা রাজনৈতিক ভাষণে শুনতাম যে না, তুষ্টিকরণের রাজনীতি চলছে, ভোট ব্যাংকের রাজনীতি চলছে, তারা মুসলমানদের ভোট ব্যাংকের জন্য ইউজ করছে। আজকে হাইকোর্ট এক কথা বলছে, একটা 211 পেজ পাতার জাজমেন্টে এক কথা বলছে। কোথাও তো কোথাও যেটা সত্যি তো আছে। সুপ্রিম কোর্ট তো আজকে 6 মাস 8 মাস হতে চললো, কোন স্থগিতাদেশ। সুপ্রিম কোর্ট শুনছে বিষয়টা, কোথাও তো সত্যতা আছে। would leave them at the mercy of the concerned political establishment. Such reservation is therefore an affront to the democracy and the Constitution of India. আজকে যেটা পশ্চিম বাংলায় ঘটেছে, it's a black dot, it's a
ব্ল্যাক ডট আমাদের সংবিধানের ওপর। সংবিধানকে কিভাবে টপকে নষ্ট করে ডিস্ট্রয় করে আজকে এই পলিসি করা হয়েছে, সংবিধানকে কিভাবে তছনছ করা হয়েছে, এর দায়বদ্ধতা নিতে হবে রাজ্য সরকার। আজকে নিয়োগ দুর্নীতি মামলা চলছে, হাজার হাজার চাকরি সেখানে অ্যাট স্টেক আছে। কি করছে এরা? এরা মিথ্যা মিথ্যা যেইগুলো চাকরিগুলো দিচ্ছে, পরে স্ট্রাইক ডাউন হয়ে যাচ্ছে, এদের ভবিষ্যৎ কি হবে? কেন করছে? কেন জীবন নিয়ে এভাবে খেলা হচ্ছে? দিস আর সাম কোয়েশ্চেন যেটা বারবার কোর্টে উঠছে, এর সওয়াল জবাব কোর্টে হচ্ছে। আমি নিজে দাঁড়াই, আমরা বারবার দেখছি, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা সবাই আছি, আপনারাও আছেন। আমাদের এই প্রদেশে বলুন, এই দেশের যারা নাগরিকরা আছে তাদেরও সচেতন করতে হবে। এইভাবে ভোট ব্যাংকের জন্য, অ্যাপিজমেন্টের জন্য কোনো আইন যাতে না করা হয়, কারণ ভবিষ্যতে এর আফটার এফেক্টস আছে। ইটস দ্য ফ্রুটস অফ দ্য পয়জনাস ট্রি। আজকে আমি মনে করি ওই সব কটা চাকরি বাতিল হওয়া উচিত, কারণ ইটস দ্য ফ্রুট অফ দ্য পয়জনাস ট্রি। তোমার ফাউন্ডেশনটাই ভুল। তুমি কিভাবে সেই চাকরিগুলোকে তুমি বৈধ রাখতে পারো না? এবার দেখা যাক সুপ্রিম কোর্ট নিজের বিচারে কি বলে। আমার এটাই বলা ছিল। আবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে শেষের দিকে, আই উইল বি হ্যাপি টু আনসার ইউর কোয়েশ্চেনস। অনেক অনেক নমস্কার। Thank you so much for that insightful and no holds barred speech. উনি অনেক কিছু পয়েন্ট হাইলাইট করলেন এবং এরপরে আমরা রিকোয়েস্ট করব মাননীয় আইনজীবী শ্রী জয়দীপ সেনকে।